এর আগে শুনেছেন জলদস্যুরা বন্দীদের নিয়ে জাহাজে চলেছে। এদিকে সম্রাট অরঙ্গজেব এই জলদস্যুদের দমন করতে চান। তার দায়িত্ব পেলেন শায়েস্তা খাঁ, তকি খাঁ। তবে জলদস্যুদের সঙ্গে প্রথম লড়াইয়ে মোগল বাহিনীর হার হল। বন্দীদের জাহাজ তীরে থেমেছে। একে একে নেমে জলদস্যুরা বন্দীদের নামাচ্ছে। এদিকে কুড়ানির চেষ্টায় জাহাজে পড়ে থাকা বিশু ঠাকুরের জ্ঞান ফিরে এলো। কুড়ানি বিশু ঠাকুরকে পালাতে বলল। তারপর শুরু হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় লেখা জলদস্যু ষষ্ঠ পর্ব। বিশু ঠাকুর আস্তে আস্তে অতি কষ্টে দেয়াল ধরে উঠে দাঁড়ালেন। কুড়ানি বর্ষাটা তুলে এনে বলল, এটা নিন। বিশু ঠাকুর বর্ষাটা লাঠির মতন করে ধরলেন। তারপর খানিকটা দম নেবার পর জিজ্ঞেস করলেন, বাকি লোকরা কোথায় গেল? তাদের পারে নিয়ে গেছে, সেখানে খুব জঙ্গল। তোকে নিয়ে গেল না কেন? আমি দেখতে পাইনি ঠাকুরমশাই। চল দেখি যাওয়া যায় কিনা। বুড়ো মানুষের মতন বর্ষাটাকে লাঠির মতন ব্যবহার করে তিনি টলতে টলতে এগোলেন সিঁড়ির দিকে। পা যেন আর চলছেই না। সিঁড়ির কাছে গিয়ে তিনি এক পা উঠতে গিয়ে পড়ে গেলেন হুড়মুড়িয়ে। কুড়ানি তাকে ধরতে গিয়েও পারল না। বিশু ঠাকুর আবার আস্তে আস্তে উঠলেন। এবার শান্তভাবে বললেন, চল কুড়ানি, যেতে তো হবেই। প্রাণ থাকতে আমি কৃতদাস হব না। ছেঁচড়ে ছেঁচড়ে তিনি উঠলেন সিঁড়ি দিয়ে। ওপরে এসেই তিনি শুয়ে পড়লেন আবার। বহুক্ষণ তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে সব রক্ত এসে গেছে মাথায়। তার শরীরে আর একটুও জোর নেই। কুড়ানি দড়ি কেটে না নামালে আর কিছুক্ষণের মধ্যেই তিনি মরেই যেতেন। কুড়ানি আবার তাকে ঠেলতে লাগল। ঠাকুরমশাই, উঠুন উঠুন। আমি আর পারছি না রে। কুড়ানি ছুটে গিয়ে জাহাজের ভাঁড়ার ঘর থেকে আরেকটি বুলে পঞ্জের থলি এনে বলল, ঠাকুরমশাই, আর একটু জল খাবেন? বিশু ঠাকুর বললেন, না। অসম্ভব মনের জোর নিয়ে তিনি উঠে বসলেন। কুড়ানিকে বললেন, গোখরো সাপ কামড়ালে কেউ বাঁচে না। তুই বাঁচলি কি করে রে? ঠাকুরমশাই, আপনিই তো আমাকে বাঁচিয়েছেন, আমি জানি। কে জানে আমি বাঁচিয়েছি না ভগবান বাঁচিয়েছেন? কিন্তু বাঁচিয়েই বা কি লাভ হলো? এবার তো কৃতদাসী হবে। আমরা পালাতে পারবো না? আমি হাঁটতেই পারছি না রে, পালাবো কি করে? আচ্ছা দেখি শেষ চেষ্টা করে। দাঁড়িয়ে উঠে লাঠিতে ভর দিয়ে তিনি হাঁটতে লাগলেন আবার। জাহাজের যেই দিকটাকে পোর্ট সাইড বলে তিনি এগোলেন সেই দিকে, খুব আস্তে আস্তে, দুলতে দুলতে। কুড়ানি বলল, ঠাকুরমশাই, ডাকাতরা ওই দিকেই নেমেছে। দাঁড়া, আগে দেখে নি ওরা কত দূরে আছে। বিশু ঠাকুর ডেকের কাছে পৌঁছানো মাত্রই ওদিক থেকে দড়ির সিঁড়ি বেয়ে উঠে এলো একজন জলদস্যু। সে এসেছে জাহাজ থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাবার জন্য। সে প্রথমে বিশু ঠাকুরকে দেখতেই পায়নি। শীষ দিতে দিতে উঠে আসছিল। ডেকের ওপর মুখ বাড়িয়ে বিশু ঠাকুরকে দেখে সে হঠাৎ ভয় পেয়ে চিৎকার করে উঠল। বিশু ঠাকুর এক মুহূর্ত চিন্তা করার সময় পেলেন না। তার শরীরে যেন অসুরের শক্তি এসে গেল। তিনি এক লাফে এগিয়ে গিয়ে হাতের বর্ষাটা ঘুরিয়ে প্রচন্ড জোরে মারলেন দস্যুটার মাথায়। সে ঝুপ করে নিচে জলে পড়ে গেল। বিশু ঠাকুর মুখ ফিরিয়ে বললেন, কুড়ানি, তুই অজ্ঞানের ভান করে পড়ে থাক, আমি চললাম। তিনি দৌড়লেন উল্টো দিকে ডেকে স্টার বোর্ডের দিকে। বিশু ঠাকুরের দুর্ভাগ্য এই যে জলদস্যু মোটে একজন আসেনি। দড়ির সিঁড়ি বেয়ে আরো 3 জন দস্যু উঠছিল। প্রথম জনকে পড়ে যেতে দেখে বাকি 2 জন একটু থমকে গেল।
তারপরই তরতর করে উঠে এলো ওপরে। বিশু ঠাকুর স্টার বোর্ডের রেলিং পর্যন্ত পৌঁছতে পারলেন না। দস্যুরা পেছন থেকে তাকে কচুকাটা করবে বুঝতে পেরে তিনি ফিরে দাঁড়ালেন। একটু আগে তিনি মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, আর এখন তিনি ঘুরে ঘুরে লাফিয়ে লাফিয়ে সেই বর্ষা হাতে নিয়ে লড়তে লাগলেন তিনজন দস্যুর সঙ্গে। প্রথম যে দস্যুটি মাথায় আঘাত পেয়ে নিচে পড়ে গিয়েছিল সে মরেনি। সে জল কাদার মধ্যে পড়ে থেকেই চিৎকার করতে লাগলো, সেই চিৎকার শুনে আরো কয়েকজন দস্যু ধেয়ে এলো জাহাজের দিকে। বিশু ঠাকুর লড়াই করে তিনজনের মধ্যে দুজনকে যখন মাটিতে শুইয়ে ফেলেছেন, ঠিক সেই সময় জাহাজের ওপরে উঠে এলো আরো ৮-১০ জন দস্যু। বিশু ঠাকুর হাতের বর্ষাটা ওদের দিকে ছুঁড়ে দিয়ে শেষ চেষ্টা করলেন রেলিং টপকে লাফিয়ে পড়বার। তার আগেই ৩-৪ জন লাফিয়ে পড়ল তাঁর ঘাড়ের ওপর। বিশু ঠাকুর যেই বুঝলেন যে এবারও তাঁর পালানো হলো না, অমনি তার শরীর থেকে সমস্ত শক্তি চলে গেল। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন। দস্যুরা তার অচেতন শরীরটার ওপরেই লাঠি কষাতে লাগলো সবাই মিলে। একজন তলোয়ার তুলে তার মুন্ডুটা কেটে ফেলতে গেলে অন্য একজন দস্যু বাধা দিল, কারণ কাপ্তান গনজালেসকে আগে সব ঘটনাটা জানানো দরকার। খবর পেয়ে একটু পরে কাপ্তান সেবাস্টিয়ান গনজালেস টিবাও নিজে দেখতে এলো জাহাজে। বিস্ময়ে তার ভুরু কুঁচকে গেল। এই লোকটাকে প্রায় 14 ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছে মাথা উল্টো করে, তারপরও এ বেঁচে আছে। শুধু তাই নয়, তারপরও এই লোকটা শুধু একটা বর্ষা নিয়ে যুদ্ধ করে 3 জন দস্যুকে ঘায়েল করেছে। ভীরু দুর্বল বাঙালির এত শক্তি! গনজালেস বলল, না, এই লোকটাকে মারবার দরকার নেই এক্ষুনি। দেখা যাক ও আরো কতদিন এমন ভাবে বেঁচে থাকতে পারে। বিক্রি করলে ওর জন্য ভালো দাম পেতে পারি, কিংবা ওকে আমাদের দলেও নিয়ে নিতে পারি। তোরা এক কাজ কর, ওকে একটা মাস্তুলের সঙ্গে বেঁধে রাখ। খাবার কিংবা জল কিছুই দিবি না। ওর যদি জ্ঞান ফেরে ওকে জিজ্ঞেস করবি, কিরে বাঙালি, আমাদের দলে যোগ দিবি? যদি হ্যাঁ বলে তাহলে খবর দিবি আমাকে, আর যদি না বলে তাহলে 10 ঘা করে চাবুক কষাবি। যতবার না বলবে ততবার 10 ঘা করে চাবুক। তাই হলো। দস্যুরা বিশু ঠাকুরের অচেতন দেহটা তুলে দাঁড় করিয়ে বেঁধে রাখল একটা মাস্তুল দণ্ডের সঙ্গে। দড়ির বদলে বাঁধল লোহার শিকল দিয়ে, যাতে আর কিছুতেই খোলা না যায়। 2 জন দস্যুকে পাহারায় রাখা হলো সেখানে। কুড়ানি এর মধ্যে জাহাজের এক কোণে দৌড়ে গিয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছিল অজ্ঞানের ভান করে। ডাকাতরা কেউ তার দিকে নজর করল না। 1 বার, 2 বার, 3 বার বিশু ঠাকুর চেষ্টা করেছিলেন দস্যুদের কবল থেকে পালাবার। 3 বারই তিনি ব্যর্থ হলেন। ফিরিঙ্গি জলদস্যুদের হাতে একবার ধরা পড়লে আর নিস্তার নেই। সন্ধ্যের পর সব বন্দীদের ফিরিয়ে আনা হলো জাহাজে। হঠাৎ দারুণ মেঘ করে বৃষ্টি নামল। সেই বৃষ্টি চলল সারা রাত এবং পরের দিনও। এই বৃষ্টির মধ্যে গম্বুজ তৈরির কাজ চলে না। তাছাড়া বৃষ্টির সময় জঙ্গলের বড় বড় জোঁক বেরোয়। গাছের ডাল থেকে টুক টুক করে জোঁক খসে পড়ে। জোঁক যখন গায়ে লাগে তখন কিছুই বোঝা যায় না। একসময় দেখা যায় তারা রক্ত খেয়ে ফুলে ঢোল হয়ে গেছে। দস্যুরা বাঘের চেয়েও এই জোঁকগুলোকে বেশি ভয় পায়। আগের দিন গনজালেস তার দলবল নিয়ে 3টি হরিণ শিকার করেছিল। বৃষ্টির মধ্যে কিছুই করবার নেই বলে তারা সেই হরিণগুলোকে পুড়িয়ে মাংস খেল, আর বুলে পঞ্চ পান করতে করতে বিকট গলায় দারুণ হই হল্লা করে গান গাইতে লাগলো।
জাহাজের খোলের বন্দীরা কিন্তু এক টুকরো মাংস পেল না, তাদের জন্য শুধু শুকনো রুটি। সেই দিন এবং রাতেও টানা বৃষ্টি হওয়ায় বিরক্ত হয়ে উঠল ক্যাপ্টেন গঞ্জালেস। কোনো কাজ ছাড়া চুপচাপ এক জায়গায় থেমে থাকা তার একদম পছন্দ নয়। এই সময় আর একটা গ্রাম লুট করলে বরং কাজে দিত, কিন্তু এই জাহাজে আর বন্দি নেবার জায়গা নেই। এই বন্দিগুলোকেও আর বেশি দিন বসিয়ে বসিয়ে খাওয়াবার কোনো মানে হয় না। পরদিন সকালেও বৃষ্টি কমল না দেখে গঞ্জালেস হুকুম দিল জাহাজ ছাড়া। এর মধ্যে বিশু ঠাকুরের একবারও জ্ঞান ফেরেনি। দস্যুরা বিনা কারণেই যাওয়া আসার পথে তার গায়ে দু এক ঘা করে চাবুক কষিয়েছে, কিন্তু তাতে বিশু ঠাকুর একটুও কেঁপে ওঠেননি। জাহাজ মোহনা ছেড়ে পড়ল সমুদ্রে, তারপর চলল চট্টগ্রামের দিকে। কিছু দূর যাবার পরই দূরে দেখা গেল আর একটা জাহাজ। দস্যুদের জাহাজের মাস্তুলের ডগায় সব সময় একজন করে লোক চড়ে বসে থাকে। তারা চতুর্দিকে লক্ষ্য রাখে। সেই লোকটি দূরের অন্য জাহাজটি দেখেই চেঁচিয়ে উঠল, কাপ্তান গঞ্জালেস তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। একজন গিয়ে তাকে ডেকে তুলতেই সে ক্যাবিন থেকে বাইরে বেরিয়ে এসে চোখে দূরবীন লাগিয়ে দেখতে লাগলো দূরের জাহাজটিকে। চিহ্ন দেখে মনে হলো সেটা মগদের জাহাজ। মগদের সঙ্গে বোম্বেটেদের আঁতাত আছে, কিন্তু জলদস্যুরা কাউকেই পুরোপুরি বিশ্বাস করে না। তারা কামান সাজিয়ে তৈরি হয়ে রইল। দস্যুরা ডেকের ওপর সার বেঁধে দাঁড়িয়ে রইল, খোলা তলোয়ার হাতে নিয়ে। একটু কাছে আসবার পর অন্য জাহাজটি উড়িয়ে দিল সাদা পতাকা। এটা বন্ধুত্বের চিহ্ন। শুধু তাই নয়, গঞ্জালেস দূরবীনে দেখতে পেল যে অন্য জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে আরাকানের মগ রাজার এক ভাই আনাপুরাম। এই আনাপুরামের সঙ্গেই বোম্বেটেদের কৃতদাস ব্যবসা চলে, কিন্তু আনাপুরাম তো চট্টগ্রাম ছেড়ে এত দূর কখনো আসে না। দুই জাহাজ এসে লাগলো পাশাপাশি। মাঝখানে একটা কাঠের পাটাতন ফেলে দেওয়া হলো। তার ওপর দিয়ে আনাপুরাম দস্যুদের জাহাজে চলে আসতেই গঞ্জালেস তাকে সাদর আলিঙ্গন করে বলল, ওয়েলকাম রাজকুমার, ওয়েলকাম ওয়েলকাম। আনাপুরামও বলল, তোমায় দেখে খুব খুশি হলাম প্রিয় বন্ধু কাপ্তান সেবাস্টিয়ান গঞ্জালেস টিবাও। গঞ্জালেসের চেহারা যেমন বিশাল, তেমনি আনাপুরামের চেহারাটি রোগা পাতলা, কিন্তু তার মাথায় নানা রকম মণিমুক্ত বসানো একটা লম্বা ধাঁচের মুকুট, আর গায়ের লম্বা ঢিলে মখমলের আলখাল্লাটিতে সোনার চুমকি বসানো। গঞ্জালেস জিজ্ঞেস করল, কি ব্যাপার রাজকুমার, আপনি চট্টগ্রাম ছেড়ে এত দূর এসেছেন যে? আনাপুরাম বলল, আপনি অনেক দিন কৃতদাস সরবরাহ করেননি, তাই আপনার খবর নিতে এলাম। গঞ্জালেস হো হো করে হেসে বলল, আমার জাহাজ ভর্তি দাস দাসী। আমি নিজেই তো আপনাকে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দিতে যাচ্ছিলাম। আনাপুরাম একটু গম্ভীর হয়ে বলল, আমি ভাবছি এবার দাস দাসীগুলোকে সিংহলের বাজারে বিক্রি করব, ওখানে ভালো দাম পাওয়া যায়। গঞ্জালেস একটু অবাক হলো। আরাকান রাজ্যেই প্রচুর কৃতদাসের চাহিদা আছে। আরাকানের রাজা সব সময় বোম্বেটেদের বলেন আরো দাস দাসী পাঠাও, আর এখন আনাপুরাম চাইছে সিংহলে দাস দাসী বিক্রি করতে। আনাপুরাম বলল, চলুন আগে দাস দাসীদের দেখে আসি, তারপর আপনার সঙ্গে আমার অন্য একটা জরুরি কথা আছে। আপনি অনেকবার আমাকে অনেক বিপদে সাহায্য করেছেন, আপনাকে আরেকবার সাহায্য করতে হবে। নিশ্চয় নিশ্চয়। দুজনে সিঁড়ি দিয়ে নেমে গেল জাহাজের খোলে। সঙ্গে এলো দুপক্ষের আরো কয়েকজন।
সে কলে বন্দিরা সব সার দিয়ে বসে আছে, তাদের কারো শোয়ার উপায় নেই, তাই বসে বসেই ঘুমোচ্ছে অনেকে। যদিও দুপুরবেলা, খোলের মধ্যে যথেষ্ট আলো আছে, তবু দুজন দস্যু মশাল জ্বালিয়ে নিয়ে এলো। এই লোকগুলোর মধ্যে কেউ কানা খোঁড়া কিনা দেখতে হবে। গনজালেসের হুকুমে উঠে দাঁড়ালো সব বন্দিরা। আনাপুরামের একজন সহচর প্রত্যেকের গা হাত পা টিপে টিপে দেখতে লাগলো আর পিড়বিড় করে বলতে লাগলো, বেশিরভাগেরই স্বাস্থ্য ভালো না, বাজে মাল, বাজারে ভালো দাম পাওয়া যাবে না। অর্থাৎ দাম কমাবার চেষ্টা। এক্ষুনি দরাদরি শুরু হবে। দুজন মাত্র বন্দিকে পছন্দ হলো না আনাপুরামে। ওদের বয়স বড্ড বেশি, কোনো খদ্দের ওদের নেবে না। গনজালেস তার এক অনুচরের দিকে তাকিয়ে চোখের ইঙ্গিত করল, অর্থাৎ একটু পরে ওই বুড়ো দুজনকে মেরে জলে ফেলে দিলেই হবে। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় লেখা জলদস্যু ষষ্ঠ পর্ব। কি হবে এবার? বিশু ঠাকুর কি করবেন? শুনুন পরের পর্ব। এর আগে শুনেছেন বিশু ঠাকুর 3 বার জলদস্যুদের হাত থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হলেন। এদিকে গনজালেসের জাহাজের সঙ্গে দেখা হয়ে গেল ওর বন্ধু আনাপুরাম এবং তার জাহাজের। আনাপুরাম গনজালেসের জাহাজের দস্যুদের কেনার জন্য দরদাম শুরু করল। তারপর শুরু হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় লেখা জলদস্যু সপ্তম পর্ব। দরদাম হলো বেশ কিছুক্ষণ ধরে। শেষ পর্যন্ত ঠিক হলো যারা বেশ জোয়ান পুরুষ ও যুবতী মেয়ে, তাদের প্রত্যেকের দাম 35 স্বর্ণ মুদ্রা, একটু বেশি বয়সীদের দাম 25 আর ছোটদের দাম 20। কুড়ানি বুদ্ধি করে এক ফাঁকে এই বন্দীদের মধ্যে এসে মিশেছিল, তাই সেও বিক্রি হয়ে গেল 20টি স্বর্ণ মুদ্রায়। এবার আনাপুরাম উঠে এলো ওপরে। হঠাৎ মাস্তুলে বাঁধা বিশু ঠাকুরের দিকে তার চোখ পড়ল। গনজালেসকে সে জিজ্ঞেস করল, এই লোকটা এখানে কেন? গনজালেস হাসতে হাসতে বলল, এ এক বিচিত্র জীব। এর ওপর যা অত্যাচার করা হয়েছে তাতে এর অন্তত 3 বার মরে যাওয়ার কথা, কিন্তু এমন কড়া জান এখনো বেঁচে আছে। দেখো, প্রায় 2 দিন ধরে ওকে এখানে বেঁধে রাখা হয়েছে। খাবার কিংবা জল কিছুই দেওয়া হয়নি, তবু এখনো বেঁচে আছে। জ্ঞান নেই, কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে। আনাপুরাম বলল, আশ্চর্য, তবে শুনেছি অনেক ভারতীয় যোগী এরকম পারে, দিনের পর দিন না খেয়ে বেঁচে থাকে। গনজালেস বলল, লোকটা একটা মন্দিরে পুজো করত, হতেও পারে কোনো যোগী। ভাবছি ওকে আমার দলে নিয়ে নেব, তবে রাজি হবে কিনা সন্দেহ। এক একটা বাঙালি থাকে এমন গোয়ার যে কিছুতেই কথা শোনে না। আনাপুরাম বলল, ওদের বশ করা খুব সোজা। মন্দিরে যখন পুজো করত তখন নিশ্চয়ই ওই লোকটা ব্রাহ্মণ। ওর জ্ঞান ফিরলে ওর মুখে এক টুকরো গরুর মাংস গুঁজে দেবে জোর করে, তাতেই ওর জাত যাবে। জাত চলে যাবার পর তুমি যা বলবে তাই শুনবে। আমরা তো সব কৃতদাসদের নিয়ে প্রথমে তাই করি। তাই নাকি? ঠিক আছে, ওর জ্ঞান ফিরলে চেষ্টা করা যাবে। গনজালেস ঠাঁই করে বিশু ঠাকুরের ঝুলে পড়া মুখে একটা চড় কষালো। সে দেখতে চাইল বিশু ঠাকুরের জ্ঞান ফিরেছে কিনা, কিন্তু বিশু ঠাকুরের শরীর একটুও কাঁপল না। আনাপুরাম বলল, এরকম শক্তিশালী লোকদের নিয়ে আমাদের এখন দল ভারী করা দরকার। কাপ্তান গনজালেস, আপনি শুনেছেন কি যে মোগল সেনাপতি শায়েস্তা খাঁ বিরাট সৈন্যবাহিনী এনেছেন? তিনি এবার চট্টগ্রাম জয় করতে চলেছেন। শায়েস্তা খাঁ? তার নাম শুনেছি। সে এখন এদিকে? হ্যাঁ, এর মধ্যে তিনি চট্টগ্রাম জয় করে ফেলেছেন কিনা কে জানে। আপনাদের সন্দ্বীপও তিনি দখল করবেন, তারপর হানা দেবেন আরাকান রাজ্যে। এ একেবারে পাকা খবর। গনজালেস চিন্তিত মুখে চুপ করে রইল।
বেশিরভাগ দস্যুদেরই বউ ছেলে মেয়ে আছে সন্দ্বীপে। মোগলরা একবার সন্দ্বীপ দখল করলে তাদের উপর নিশ্চয়ই দারুণ অত্যাচার চালাবে। এ খবর শুনলে তার সঙ্গীদের অনেকেরই মন ভেঙে পড়বে। সুতরাং এসব খবর এখন গোপন রাখা দরকার। গঞ্জালেস মুখে হাসি ফুটিয়ে বলল, মোগলরা জলে যুদ্ধ করতে সাহস করবে না। সন্দ্বীপ দখল করতে হলে জলপথে যেতে হবে। আনাপুরম বলল, মোগলরা এবার শক্তিশালী যুদ্ধজাহাজ এনেছে। যাই হোক, এসব বিষয়ে আপনার সঙ্গে পরে আলোচনা করব। কৃতদাসদের আমার জাহাজে পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন, আর এই লোকটাকেও আমার চাই। আনাপুরম বিশু ঠাকুরের দিকে আঙুল তুলে দেখাতেই গঞ্জালেস বলল, না, এই লোকটাকে আমি বিক্রি করব না। আমি ওকে শেষ পর্যন্ত দেখতে চাই। এমন স্বাস্থ্য বাঙালিদের মধ্যে খুব কম দেখা যায়। তাছাড়া ওর কথা যা শুনলাম, তাতে ওরকম একটি তেজি লোক আমার খুব দরকার। বললাম তো, ওকে আমি বিক্রি করব না। আলখাল্লার পকেট থেকে একটা টাকা ভর্তি থলে বার করে আনাপুরম বলল, ওর জন্য আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। গঞ্জালেসের মুখখানা একেবারে হাঁ হয়ে গেল। লোকটা বলে কি? এ পর্যন্ত 50 স্বর্ণমুদ্রার বেশি কোনো দাসের দাম ওঠেনি। আর এই অজ্ঞান মানুষটা বেশিক্ষণ আর বাঁচবে কিনা সন্দেহ, তার জন্য দাম দিতে চায় 100 স্বর্ণমুদ্রা। কাঁধ ঝাঁকিয়ে গঞ্জালেস বলল, ঠিক আছে, নিন তবে, এতই যখন আপনার ইচ্ছে। কাত্তানের ইঙ্গিতে একজন দস্যু বিশু ঠাকুরের হাত পায়ের শেকল খুলে দিল। বিশু ঠাকুর লম্বা হয়ে ঠিক একটা আলগা পাথরের মূর্তির মতন পড়ে গেলেন ডেকের ওপর। পর মুহূর্তেই একটা দারুণ অদ্ভুত ব্যাপার হলো, ঠিক যেন অলৌকিক কাণ্ড। এই দুদিনে বিশু ঠাকুরের একটুও জ্ঞান ফেরেনি, একবারও চোখের পলক পড়েনি। খাদ্য পানীয় কিছুই দেওয়া হয়নি তাকে। ঠিক মরার মতন বাঁধা অবস্থায় ঝুলেছিলেন তিনি। এখন শিকল খুলে দেবার পর মেঝেতে পড়ে যাবার ঠিক সঙ্গে সঙ্গেই তিনি তড়াক করে আবার দাঁড়িয়ে উঠলেন। কেউ কিছু বোঝবার আগেই তিনি সামনের দুজন দস্যুকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিয়ে ছুটে গেলেন পোর্ট সাইডের রেলিং এর দিকে। সবাই এমন হতভম্ব হয়ে গিয়েছিল যে প্রথমটায় কেউ ঠিক মতন ব্যাপারটা বুঝতেই পারেনি। তারপর অনেকেই ভয় পেয়ে মাটিতে বসে পড়ে ভূত ভূত বলতে বলতে বুকে কপালে ক্রস চিহ্ন আঁকতে লাগলো। আনাপুরম দৌড়ে গিয়ে লুকোলো একটা থামের আড়ালে। গঞ্জালেস আর কয়েকজন দস্যু তাড়া করে গেল বিশু ঠাকুরকে। বিশু ঠাকুর ততক্ষণে রেলিং এর উপরে উঠে দাঁড়িয়েছেন। একবার পেছন ফিরে দস্যুদের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে তিনি ঝাঁপ দিয়ে পড়লেন সমুদ্রে। গঞ্জালেস তার পিস্তল দিয়ে গুলি করবার চেষ্টা করলো। কয়েকজন দস্যু বর্ষা ছুঁড়ে মারবার চেষ্টা করলো বিশু ঠাকুরকে, কিন্তু তাকে আর দেখা গেল না। লাফাবার সঙ্গে সঙ্গেই তিনি জলের নিচে তলিয়ে গেছেন। গঞ্জালেস মুখ বাঁকিয়ে বলল, ওকা ঘরটা মরুক, জলে ডুবে মরুক, আগুন কুমিরে ওকে ছিঁড়ে খাক। এবার ওকে বাঁচানো ওদের 33 কোটি দেবতারও অসাধ্য। এই ঘটনার পর আনাপুরমের সঙ্গে গঞ্জালেসের সামান্য কথা কাটাকাটি হল। প্রশ্ন হলো বিশু ঠাকুরের দাম নিয়ে। আনাপুরম বলল যে গঞ্জালেস তাকে একটা দানয়ে পাওয়া মরা মানুষ গছিয়ে দেবার চেষ্টা করছিল, সুতরাং ওর জন্য দাম সে দেবে না। আর গঞ্জালেস বলল আনাপুরমের কথাতেই ওর হাত পায়ের শিকল খুলে দেওয়া হলো, নইলে ও পালাতে পারত না। সুতরাং ওর দাম দিতে হবে ওই আনাপুরমকে, এবং 100 স্বর্ণ মুদ্রা, তার চেয়ে 1 কানাকুড়ি কম হলে চলবে না। দুজনেই যখন বেশ গরম হয়ে উঠেছে তখন আনাপুরম হঠাৎ স্বর্ণ মুদ্রা ভর্তি একটা থলে গঞ্জালেসের কোলের ওপর ছুঁড়ে দিয়ে বলল, আরে বন্ধু, এই সামান্য টাকার জন্য আমরা বিবাদ করছি। বললাম না আপনার কাছে আমার অনেক সাহায্যের দরকার হবে। যা হয়েছে ভুলে যান। দুজনে আবার করমর্দন করল। এবার ভোজের পালা। নিয়ম হলো দাস দাসী বিক্রির দিনে যারা কিনবে তাদের বিরাট ভোজ খাওয়াতে হবে। ক্রেতারা এত টাকা খরচ করছে, তার বিনিময়ে তারা কিছু খাতির যত্ন পাবে না।
সুতরাং আনাপুরামের জাহাজের সমস্ত লোকের আজ নেমন্তন্ন গনজালেসের জাহাজে। ডেকের ওপর কয়েকটা টেবিল পাতা হলো। একটি টেবিলে শুধু গনজালেস আর আনাপুরাম, আর একটা টেবিলে বসবে আনাপুরামের 6 জন খুব বিশ্বাসী অনুচর আর গনজালেসের 6 জন অনুচর। আর একটা খুব বড় টেবিলে খাবার সাজানো থাকবে, তার দুদিকে দাঁড়িয়ে 2 জাহাজের লোকেরা খাবার তুলে তুলে নিয়ে খাবে। জলদস্যুদের জাহাজে সব সময় প্রচুর খাবার মজুদ থাকে। কতদিন তাদের জলে ভেসে থাকতে হবে তার তো ঠিক নেই, সেই জন্য খাবারের ব্যবস্থা তারা আগেই করে রাখে। সুতরাং হঠাৎ 200 লোককে নেমন্তন্ন করে খাওয়াতে তাদের অসুবিধে হয় না। আনাপুরামের জাহাজে লোকজনের সংখ্যা মাত্র 110। মাঝখানে 2 ঘন্টা সময় নেওয়া হলো খাবার দাবার তৈরি করার জন্য। জলদস্যুদের খাবার সময়েরও কোনো ঠিক নেই। সূর্য যখন সমুদ্রের একদিকে অস্ত যাচ্ছে, ঠিক সেই সময় সকলে বসল দুপুরের ভোজ খেতে। 2টি পাত্রে খানিকটা করে সিরাজি ঢেলে একটি আনাপুরামের দিকে এগিয়ে দিয়ে গনজালেস বলল, আসুন, আপনার সৌভাগ্য কামনায় আমরা এই সিরাজি পান করি। সিরাজি অতি উগ্র পানীয়। এ শুধু হিন্দুস্থানেই পাওয়া যায়, আরাকানে পাওয়া যায় না। অতিথিদের প্রতি বিশেষ সম্মান দেখাবার জন্যই গনজালেস এই সিরাজি পরিবেশন করেছে। আনাপুরাম নিজের পাত্রে একটা চুমুক দিয়ে বলল, আমার সৌভাগ্য তো সব এখন আপনার উপরই নির্ভর করছে। কেন কেন? আপনি আরাকানের যুবরাজ, আপনার দাদার পরে আপনি হবেন আরাকানের রাজা। আপনার তুলনায় তো আমি অতি সামান্য লোক। আনাপুরাম গলার আওয়াজ নিচু করে বলল, বন্ধু, আরাকানে আমার ফেরার পথ বন্ধ, সেই জন্যই তো আপনার সাহায্য চাই। গনজালেস চমকে গিয়ে বলল, কেন ফেরার পথ বন্ধ কেন? আনাপুরাম বলল, আমি আমার দাদার ছেলেকে খুন করেছি। সে অতি অবাধ্য, বদমাইশ, পাজি, অসভ্য ছেলে ছিল। সে সবসময় গর্ব করে বলতো যে আমার দাদার পরে সেই রাজা হবে। তাই আমি আর সহ্য করতে পারি। একদিন তার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলাম। গনজালেস এক গাল হেসে বলল, বাহ, বেশ করেছেন। সে অতি বদমাশ তো বটেই, তাকে খুনই করা উচিত। আনাপুরাম বলল, কিন্তু আমার দাদা টের পেয়ে গেছে। তিনি অত্যন্ত রেগে গিয়ে আমাকে হত্যা করার জন্য সেনাবাহিনীকে আদেশ দিয়েছেন। আমি তাই ধনরত্ন যা পেয়েছি সব নিয়ে পালিয়ে এসেছি। এখন আপনার কাছে আমার আর্জি এই যে আপনি এদিকে কোথাও সুন্দরবনের মধ্যে আমার থাকার একটা ব্যবস্থা করে দিন। আমার কাছে ধনরত্ন যা আছে তা দিয়ে আমি একটা নতুন নগর পত্তন করতে পারবো, কিন্তু সেটার জন্য আপনার সাহায্য দরকার। এখন থেকে আমি সিংহলের বাজারে দাস ব্যবসা চালাব। বাহ, বেশ ভালো কথা। আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। আসলে আমরা দুজনেই দুজনকে সাহায্য করব। তার মানে? আমি শুনেছি শায়েস্তা খাঁ হুকুম দিয়েছেন যে সমস্ত জলদস্যুদের আত্মসমর্পণ করতে হবে তার কাছে, তাহলে তিনি তাদের ক্ষমা করতে পারবেন। তা আপনি কি আত্মসমর্পণ করতে চান? সেবাস্টিয়ান গনজালেস টিবাও কখনো কারো কাছে মাথা নিচু করে না। দেহের শেষ বিন্দু রক্ত থাকতে আমি কখনো ধরা দেব না। তাহলে এবার মোগলরা যত সৈন্য এবং যত জাহাজ এনেছে তার সঙ্গে যুদ্ধ করার সামর্থ্য আপনাদের নেই। হয়তো এর মধ্যে চট্টগ্রামের পতন হয়ে গেছে, সন্দ্বীপও মোগলের দখলে যাবেই। সুতরাং ওদিকে আপনাদের ফেরার পথ একেবারে বন্ধ। মোগলরা আরাকানও আক্রমণ করবে। তবে আমার দাদা যদি মোগলদের সঙ্গে সন্ধি করেন তাহলে তিনি বেঁচে যেতে পারেন। দাদার সঙ্গে ঝগড়া না করলে আমিও বেঁচে যেতাম আর আরাকানেও থাকতে পারতাম। সেই জন্যই বলছি আপনাকেও লুকিয়ে থাকতে হবে। সুতরাং আমাদের দুজনের মিলিত শক্তি নিয়ে এক জায়গায় থাকাই ভালো নয় কি? আমি শুনেছি সুন্দরবন অঞ্চল লুকিয়ে থাকবার পক্ষে খুব ভালো জায়গা। গনজালেস চুপ করে রইল। আনাপুরাম একটু বাঁকা হেসে বলল,
এই কাপ্তান সাহেব, সন্দ্বীপে আর ফিরতে পারবেন না শুনে মন খারাপ হয়ে গেল নাকি? গঞ্জালেস গম্ভীরভাবে বলল, এসব কথা আমার লোকজনদের কাছে এখন কিছু বলবার দরকার নেই, তারা যেন কিছু না শুনতে পায়। তাদের বউ ছেলে মেয়ে মোগলদের হাতে ধরা পড়েছে শুনলে তাদের মন খারাপ হয়ে যাবে। আপনার স্ত্রীও তো সন্দ্বীপে আছে। হ্যাঁ, আপনিও কি আপনার স্ত্রীর জন্য মন খারাপ করবেন নাকি? আপনাকে যদি আমি আরো একটি সুন্দরী স্ত্রী জুটিয়ে দিই, আমার জাহাজে আছে আমার ছোট বোন, সেও আমার সঙ্গে পালিয়ে এসেছে। আমি প্রস্তাব দিতে চাই, আপনি আমার বোনকে বিয়ে করুন। আপনি তাকে দেখেননি, সে কিন্তু অতি সুন্দরী। গঞ্জালেস শুকনোভাবে হেসে বলল, আপনার বোন একজন রাজকুমারী, তাকে বিয়ে করা তো আমার পক্ষে অতি সৌভাগ্যের ব্যাপার, কিন্তু তিনি কি আমায় বিয়ে করতে রাজি হবেন? আনাপুরাম টেবিলে এক চাপড় মেরে বলল, হ্যাঁ, আমি বললেই সে রাজি হবে। তাছাড়া আপনার মতন একজন বীর পুরুষকে কোন মেয়ে না বিয়ে করতে চাইবে? এমন সময় কথাবার্তায় বাধা পড়ল। জাহাজের সব লোক ভোজে যোগ দিলেও মাস্তুলের ডগায় একজন ঠিক পাহারা দেবার জন্য বসে থাকে। সে হঠাৎ চেঁচিয়ে উঠল, দিকে জাহাজ, একটা নয় দুটো। আনাপুরামের মুখখানা ভয়ে চুপসে গেল। সে বলল, সর্বনাশ, নিশ্চয়ই মোগলদের জাহাজ, আর রক্ষে নেই। গঞ্জালেস দৌড়ে নিজের ক্যাবিন থেকে দূরবীনটা নিয়ে এলো। সন্ধে হয়ে এসেছে, বেশি দূরের কিছু দেখা যায় না। আনাপুরাম বলল, আমাদের এখন সিংহলের দিকে পালাতে হবে, যে কোনো উপায় হোক। ঠিক তক্ষুনি দূরের জাহাজ থেকে একটা কামানের গর্জন শোনা গেল। আনাপুরাম ব্যস্ত হয়ে বলল, সব পাল তুলে দিতে বলুন, ভোজ এখন বন্ধ রাখতে বলুন। গঞ্জালেস বিরক্ত হয়ে বলল, চুপ করুন, আপনি একটু চুপ করুন। আবার দূরের জাহাজ থেকে পরপর দুবার কামানের আওয়াজ শোনা গেল। একটু থেমে আবার পরপর তিনবার। এবার গঞ্জালেসের সারা মুখে হাসি ছড়িয়ে পড়ল। সে আবার খাবার টেবিলে বসে পড়ে বলল, আসুন, ইরাজি পান করা যাক। এমন ভোজ নষ্ট করার তো কোনো মানে হয় না। আনাপুরাম ঘাবড়ে গিয়ে বলল, সে কি, আপনি তা বলে মোগলদের হাতে সত্যি ধরা দিতে চান? গঞ্জালেস সগর্বে উত্তর দিল, তোমাকে একটু আগেই বললাম না আমি মৃত্যুবরণ করব, তবু কখনো ধরা দেব না। ভয়ের কিছু নেই। ওই জাহাজ নিয়ে আসতে আমার ভাই। কি করে বুঝলেন? বোঝার উপায় আছে। গঞ্জালেসের জাহাজে যেদিকে আনাপুরামের জাহাজ লেগেছিল তার উল্টো দিকে এসে ভিড়ল ওর ভাইয়ের জাহাজ। গঞ্জালেসের টেবিলে আরেকটা চেয়ার দেওয়া হলো। তার ভাই ডিয়েগো সেখানে এসে ভোজে যোগ দেবে। ডিয়েগো সদল বলে লাফিয়ে এলো এই জাহাজে। ডিয়েগো তার দাদাকে আলিঙ্গন করল। আনাপুরামের হাত ধরে ঝাঁকুনি দিল অনেকবার। টেবিল থেকে সিরাজির বোতলটা তুলে এক চুমুকে সবটা শেষ করে ফেলল সে। তারপর বলল, তোমরা খানাপিনা চালাও, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। যাবার সময় সে দাদার দিকে চোখ টিপে কিছু একটা ইশারা করে গেল। গঞ্জালেস আনাপুরামকে বলল, দেখলেন তো, ছেলেটা সব সিরাজি শেষ করে গেল। দাঁড়ান, আর একটা বোতল নিয়ে আসি। গঞ্জালেস নিজের ক্যাবিনে এসে দেখল সেখানে ডিয়েগো চুপ করে দাঁড়িয়ে আছে। গঞ্জালেস তাকে জিজ্ঞেস করল, কিরে, খবর কি? ডিয়েগো উৎফুল্ল মুখে বলল, দুটো মোগল জাহাজকে খতম করে এসেছি। তার মানে কখন, কোথায়? ডিয়েগো রায়মঙ্গল নদীর সব ঘটনা খুলে বলল। শুনতে শুনতে গঞ্জালেসের মুখখানা উৎকট গম্ভীর হয়ে গেল। তারপর চাপা রাগে হিস হিস করে বলল, নির্বোধ, ঘোর করেছিস কি?
সাধ করে কেউ বাঘের গুহায় আঘাত হানতে চায়? মোগলদের কাছ থেকে যখন পালিয়ে আসার সুযোগ ছিল তখন বিনা কারণে তাদের সঙ্গে যুদ্ধ করতে গেছে কেন ডিয়েগো? জলদস্যুদের নিয়মই এই যে একেবারে মুখোমুখি ধরা না পড়লে তারা রাজ শক্তির সঙ্গে কখনো লড়াই করতে যায় না। মোগলদের 2টি জাহাজ ডুবেছে, একজন মোগল সেনাপতি মারা গেছে। এবার তো মোগলরা প্রতিশোধ নেবার জন্য পাগল হয়ে উঠবে। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা জলদস্যু 7ম পর্ব। কি করবে মোগলরা, শুনুন পরের পর্ব।